মাতৃপিতৃহীন মীরা তখনই বুঝতে পেরে গিয়েছিল যখন তার স্বামী তাকে বলল, মীরা, আমাদের এই 1 বছরের সংসারেও মা তোমাকে মেনে নেয়নি, আমাদের এই সম্পর্কটাকে মেনে নেয়নি। প্রতিদিন তোমার নামে মার কাছে নালিশ শুনতে শুনতে আমি সত্যি তিক্ত অতিষ্ঠ। দয়া করে আমাকে ছেড়ে চলে যাও, আমি আর এই ভার নিতে পারছি না। হয় তুমি বাড়ি ছেড়ে যাও, নয়তো আমায় মেরে ফেলো। স্বামীর অসহায় মুখ পানে চেয়ে মীরা স্তব্ধ হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল। কথার সারমর্ম বুঝতে বেগ পেতে হলো তার। বিমূঢ় দৃষ্টিপাত স্বামী ইয়ামিনের দিকে ফেলে মন্থর গলায় বলল, আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? ইয়ামিন ইতস্তত বোধ করল খানিকটা। প্রত্যুত্তরে বলল, যা ভাবছো তাই। মীরা অবাকের শীর্ষে। যে ছেলেটা তাকে ছাড়া কিছুই বুঝতো না, আর সে ছেলে কিনা তার কাছে মুক্তি চাইছে। মীরার শরীরে কম্পন অনুভব করল। নিজেকে স্থির রেখে অস্ফুট স্বরে বলল, আমি মুক্তি দিলে কি তুমি আর মা শান্তি পাবে? হ্যাঁ, পাবো। ইয়ামিনের সোজাসাপটা উত্তর। অন্তঃস্থলে আঘাত অনুভব করল মীরা। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে ইয়ামিন, তবে এখন কেন পথ বদলাচ্ছ? ইয়ামিন নির্বিকার ভঙ্গিতে বলল, আবেগের বশে তোমায় নিজের ভালোবাসা ভেবে বিয়ে করেছিলাম, কিন্তু এখন সেই ভালোবাসায় আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তোমাকে ডিভোর্স দেওয়া ছাড়া কোনো উপায়ান্তর নেই আমার। আকস্মিকভাবে মীরা হেসে উঠল। ইয়ামিন চমকে গেল মুহূর্তেই। থমথমে মুখে মীরার মনোভাব বোঝার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো সে। মীরা শুকনো হাসি অধরে ঝুলিয়ে বলে, কি চাচ্ছ? আজকে চলে যাব? ইয়ামিনের থমথমে মুখশ্রী একটু থমকে বলে উঠল, ঢাকার টিকিট আছে আমার কাছে, আজকের বাস 2 ঘন্টা পর ছাড়বে, তুমি চাইলে যেতে পারো। মীরা তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে বলল, এখন বুঝি আমাকে চট্টগ্রাম থেকেও তাড়ানোর পরিকল্পনা করছো? ইয়ামিন অপ্রস্তুত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। মীরা তা দেখে ম্লান হেসে বলে, চিন্তা করো না, তোমার দ্বিতীয় বিয়েতে কোনো বাধা দেব না আমি। আজই চলে যাব এই শহর ছেড়ে, যে শহরে পাড়ি দিয়েছিলাম তোমার হাতে হাত রেখে। ইয়ামিন চমকালো এই ভেবে যে তার দ্বিতীয় বিয়ের কথা মীরা জানলো কি করে। তবে বিনা বাক্য ব্যয় করে মীরার হস্তে একটি বাসের টিকিট ধরিয়ে আর একটা মোটা খাম ধরিয়ে বলে, এখনও আমাদের ডিভোর্স হয়নি, তবে তুমি যাওয়ার পূর্বে তাও হয়ে যাবে। মীরা আর চোখে খামের দিকে তাকিয়ে বলে, এইগুলো কি? ইয়ামিন গম্ভীর স্বরে বলে, টাকা। মীরা কড়া কথা শোনানোর জন্য যেই প্রস্তুতি নিবে তার পূর্বে ইয়ামিন বলে ওঠে, বিয়ের দিন মোহরের টাকা, এগুলো তোমার প্রাপ্য ছিল। বলে ইয়ামিন গটগট পায়ে চলে গেল। মীরা তার যাওয়ার পানে তাকিয়ে তাচ্ছিল্য হাসল। নিয়তির কি অদ্ভুত খেলা, যার সাথে এই শহরে পাড়ি জমানো তাকে মুক্তি দিয়ে এই শহর ছেড়ে চলে যাওয়া। ভাগ্য বড়ই বিচিত্র, কারো ভাগ্য থাকে রঙিন, আবার কারো বেরং। মীরার মনে হচ্ছে তার ভাগ্য ঠিক তার জীবনের মতোই বেরঙিন। নেই কোনো পিতৃছায়া, নেই কোনো মাতৃ মমতা। এতিম এই মেয়েকে প্রথম ছুঁয়েছিল ইয়ামিন নামক ছেলে। ইয়ামিনের বক্ষস্থলে গুটিসুটি মেরে শুলে পৃথিবীর সব থেকে সুখী নারী মনে করত নিজেকে। ইয়ামিনের বক্ষস্থল তার শান্তির জায়গা, তবে জানতো না যে ভাগ্য সবসময় কারো সহায় হয় না। আজ দ্বিতীয়বারের মতো মীরার সুখ কেড়ে নিল ভাগ্য। ডিভোর্স পেপারে সাইন করে মীরার লাখে শক্ত করে হাতে তুলে নিল। বাইরে এসে কোলাহলপূর্ণ পরিবেশে দেখে কিঞ্চিত হাসল। বিয়ের আমেজ মুহূর্তে এসে পড়েছে বাড়িতে। বড় ছেলের দ্বিতীয় বিয়ে বলে কথা। মীরার দৃষ্টি গেল হলুদ পাঞ্জাবি পরিহিত ইয়ামিনের দিকে। তার আর ইয়ামিনের বিয়েটা ভীষণ সাদামাটাভাবে হয়েছিল। ছিল না কোনো জাঁকজমকপূর্ণ লাইটিং, ছিল না কোনো বিয়ের পোশাক, আর না ছিল মুখে কোনো সাজ। শুধুমাত্র 3 বার কবুল বলে শুরু করেছিল তাদের এই সংসারের যাত্রা। কিন্তু কে জানতো 1 বছর যেতেই যে এই সংসারে ফাটল ধরবে। মীরা নিজের অন্তঃস্থলের কষ্ট ব্যক্ত করতে চাইল না। যে এই কষ্টের মূল্য দিতে জানে না তার কাছে তো নাই। মীরা গম্ভীর মুখে ইয়ামিনের সম্মুখে দাঁড়ালো। তাতে ইয়ামিন সহ বাকিরা বেশ চমকালো। ইয়ামিনের খালাতো ভাই রেদন হেসে বলে, এই ভাবি, ব্যাগপত্র নিয়ে কই যাচ্ছেন? জামাইয়ের বিয়ে খেয়ে যাবেন না? কাল তো যেতে পারতেন। মীরা বুঝতে পারল তাকে টিটকারি করে কথাটা বলা হয়েছে। রেদনের কথার প্রত্যুত্তর না করে ইয়ামিনের দিকে কাগজ এগিয়ে দিয়ে বলল,
আমি সাইন করে দিয়েছি, এবার আপনিও করুন। বলে সেইখানে এক মুহূর্ত না থেকে বেরিয়ে গেল। ইয়ামিনের বিস্ময়ে চোয়াল হা হয়ে গিয়েছে। ভাবতেও পারেনি এত সহজে মীরা তাকে ডিভোর্স দিয়ে দিবে, কারণ মীরা তো তাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসত। ইয়ামিন মাথা ঘামালো না। রিদওয়ান তেজপূর্ণ স্বরে ইয়ামিনকে বলল, এই বেয়াদব মেয়ে নিজেকে কি ভাবে? হ্যাঁ, জারজ একটা। ইয়ামিন বুঝতে পারল রিদওয়ান এই কথাটা কোন প্রেক্ষাপটে বলেছে, তাই প্রসঙ্গ ঘুরিয়ে বলল, বাদ দে, আপদ বিদেয় তো হয়েছে। যে বাড়িটাকে আপন ভেবেছিল আজ সেই বাড়িটি থেকে নির্দ্বিধায় বেরিয়ে এলো মীরা। দারোয়ান মীরাকে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যেতে থেকে অবাক হলেন। তার জানা মতে মীরার পরিবার নেই, তবে মীরা যাচ্ছে কোথায়? তিনি এগিয়ে প্রশ্ন করলেন, মীরা মা, কোথায় যাচ্ছ তুমি? মীরা হাসল, মলিন হাসি, নির্লিপ্ত ভঙ্গিতে শুধালো, আজকে শেষ, আপনার সাথে আর দেখা হবে না চাচা, ভালো থাকবেন। মীরার প্রতিটা কথা মাথার উপর দিয়ে গেল দারোয়ানের। তা দেখে মীরা কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল। অজানায় গন্তব্যহীন জায়গায় পাড়ি দিচ্ছে মীরা। বাসে উঠে নিজের সিটে বসে বাস ছাড়ার প্রহর গুনছে। প্রহর শেষে বাস ছাড়তেই ভাবলো ঢাকায় যে সে করবে কি করে খাবে। তার নতুন জীবনের আরেকটি অধ্যায় শুরু হবে সেখানে। মীরার মনে একাধিক প্রশ্ন, মস্তিষ্ক যেন একটারও উত্তর দিতে পারছে না। মীরার মনে কিঞ্চিত ভয় হানা দেয়, কি হবে তার। ব্যাগ থেকে দেনমোহরের সেই খামটা বের করলো। আন্দাজ করে বুঝলো এইখানে প্রায় 50,000-এর মতো আছে। ঢাকায় যেয়ে টুকিটাকি শুকনো খাবার কিনে নেবে, তারপর লেগে পড়বে একটা ফ্ল্যাটের খোঁজে, নয়তো কোনো জনবহুল জায়গায় রাত কাটিয়ে দিবে। একটা মেয়ের জন্য তা কতটুকু কষ্ট যার সাথে হয় সেই বুঝে। মেয়েরা টাকার খামটা ব্যাগে পুরে জানালার বাইরে তাকালো। এক ধমকা হাওয়া তার মুখমণ্ডলে পড়তেই খোলা চুলগুলো সরে গেল। গুছানো এক সাইডে রাখা চুলগুলো মুহূর্তে অবিন্যস্ত হয়ে গেল। মীরার চুল মুঠো করে বাঁধতে ইচ্ছে হলো না। ইয়ামিনের সাথে থাকাকালীন কখনোই বাইরে খোলা চুল বের হয়নি। ইয়ামিনের কড়া নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আজ যেন সে স্বাধীন পাখি। মীরা পরপর দুটো শ্বাস নিল। কতদিন পর শান্তিতে নিঃশ্বাস নিতে পেরেছে সে জানে না। বাইরে খোলা আকাশ দেখতে দেখতে মীরা তন্দা ঘরে চলে গেল। ঘুমন্ত মেয়েরা টেরও পেল না সামনে কি হতে চলেছে, তার জন্য কি অপেক্ষা করছে। চোখ দুটো খুলতেই মীরা নিজেকে সাদা চাদরের বিছানায় আবিষ্কার করলো। নিবু নিবু চোখে চারদিক বুলিয়ে সে বুঝতে পারল সে এখন হাসপাতালে উপস্থিত। হাতে ভর দিয়ে উঠে বসতে নিলে কয়েকজন অচেনা মুখমণ্ডল তার সামনে হন্তদন্ত করে উপস্থিত হয়। তাদের মধ্যকার এক মেয়ে এগিয়ে এসে চিন্তিত গলায় বলে, তুমি ঠিক আছো? কষ্ট হচ্ছে না তোমার? মীরার চমকপ্রদ চেহারা নিম্ন স্বরে বলে, আমি কোথায়? মেয়েটা প্রশ্ন শুনে মৃদু স্বরে বলে, তুমি যে বাসে ছিলে সে বাসের অ্যাক্সিডেন্ট হয়েছিল। গুরুতর অ্যাক্সিডেন্ট হওয়ায় পুলিশ যায় ওখানে। তোমার সাথে যারা আহত ও নিহত হয়েছে তাদের পরিবারে খোঁজ পাওয়া গেলেও তোমার পরিবারে খোঁজ যায়নি। ওই মুহূর্তে আমরা উপস্থিত ছিলাম সেখানে, তাই আমরা আমাদের সাথে করে তোমাকে নিয়ে এসে চিকিৎসা করাচ্ছি। মীরা স্তব্ধ, হতবাক, নির্বাক দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটার দিকে। তার সাথে এত কিছু হয়েছে আর সে টেরও পায়নি। আত্মসম্মান একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। মানুষ নিজের ভালোবাসাকে বিসর্জন দেয় আত্মসম্মানের কাছে হেরে। মীরা নিজের আত্মসম্মান রক্ষার্থে 1 বছরের সংসার স্বামী ফেলে পাড়ি জমিয়েছে এক অজানা শহরে, নতুন গন্তব্যে, শুধু ঢাকায়। আগামীতে কি হবে তার সাথে জানা নেই মীরার। সেই নতুন শহরে কতদিনই বা টিকতে পারবে সেও জানে না মীরা। নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করার পর তার মস্তিষ্ক যেন শূন্য হয়ে গিয়েছে, পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে। এই দুর্বল শরীর নিয়ে সে উঠবে কি করে? নিজের জন্য আশ্রয়স্থল খুঁজবে কি করে? তার টাকাগুলোও তার কাছে নেই। নিজেকে এই মুহূর্তে সবচেয়ে অসহায়, নির্জীব এক প্রাণী লাগছে মীরার। এই মেয়ে, ঠিক আছো তুমি? কারো বিচলিত প্রশ্ন। মীরা হতবুদ্ধি হয়ে নজর দেয় তার উপর। মেয়েটির অস্থির দুটি চোখখানা দেখে মীরার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। মেয়েটা হতবাগের ন্যায় চেয়ে বলে, কাঁদছো কেন তুমি? মীরাকে প্রশ্ন করেও জবাব পেল না মেয়েটি। হতাশ দৃষ্টি ফেলে বলে, এই মুহূর্তে তোমার উপর দিয়ে কি যাচ্ছে তা একটু হলেও আঁচ করতে পারছি।
আচ্ছা, তুমি কি এই শহরে নতুন? মীরা নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দেয়, হুম। মেয়েটি আহতপূর্ণ দৃষ্টি ফেলে মীরার পানে। মীরা স্তব্ধ হয়ে বসে আছে। মেয়েটি সূক্ষ্ম কষ্ট অনুভব করলো মীরার জন্য। এই শহরে তোমার কেউ আছে? না। মীরা সোজাসাপটা উত্তর দিয়ে ক্ষান্ত হলো। মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার নামটা কি বলতে পারবে? মীরা। নির্বিকার উত্তর। তোমার কি যাওয়ার জায়গা নেই? মীরা অন্যমনস্ক থেকে মুখ ফসকে বলে উঠল, না। মেয়েটি খানিক অবাক হলো মীরার জবাবে। এত বড় শহরে এই তরুণী একা থাকবে, তার জন্য কতটুকুই বা নিরাপদ? মেয়েটি নিজের চিন্তা ব্যক্ত না করে মন্থর গলায় বলল, আমি যদি তোমাকে সাহায্য করি তাহলে কি চলবে? মীরা শুনে লজ্জিত বোধ করল। বুঝতে পারল মুখ ফসকে কথাটা বলে ভুল করেছে। সে কারো দয়ার পাত্রী হতে চায় না। যেখানে সে নিজের আত্মসম্মান রক্ষার্থে স্বামী বাড়ি ছেড়েছে, সেখানে সে কোনোদিনও আত্মসম্মানের পরোয়া না করে অন্যের সাহায্য নিয়ে ঢ্যাং ঢ্যাং করতে পারবে না। মীরা অস্ফুট স্বরে উত্তর দিল, আমি আপনার সাহায্য নিতে পারবো না। আপনি এমনিতেই আমার চিকিৎসা করিয়ে আমাকে ঋণী করে দিয়েছেন। মেয়েটি চমৎকার হাসল। উত্তরে বলল, তোমাকে না আমার বেশ লেগেছে। আমার কোনো ছোট বোন নেই জানো, তাই আমি চাচ্ছি তোমাকে আমার বাড়িতে ছোট বোন করে নিয়ে যেতে। যাবে কি? মীরা চমকালো, চকিত নয়নে তাকালো মেয়েটির দিকে। শ্যামলা গরনের মায়াবী মুখটি ফুটে উঠেছে। কি অপরূপ সৌন্দর্যে আচ্ছাদিত মেয়েটি। না আপু, আমার পক্ষে সম্ভব না আপনাদের বাড়িতে আশ্রিতার মতো পড়ে থাকা। আপু বলে যেহেতু ডেকেছ, সে তো আপুর দায়িত্ব পালন করতে কেন আমাকে পিছিয়ে দিচ্ছ মীরা? আদ্রিকার অভিমানী স্বর। মীরা অবাক হলো। মেয়েটা এত দ্রুত কি করে তাকে আপন করে নিতে পারলো? মীরা নতজানু হয়ে বলল, আমি শুধু শুধু আপনাদের বোঝা হয়ে থাকতে পারবো না আপু। সমস্যাটা একান্তই আমার। আমি কাউকে জড়াতে চাই না। আদ্রিকা ভ্রু কুঁচকে তাকালো, তেজপূর্ণ স্বরে বলল, বোঝা হয়ে থাকতে কে বলেছে তোমায়? এই শোনো মেয়ে, তোমার এই শহরে কেউ নেই। এত বড় শহরে এক তরুণীর একা থাকা মানে কি জানো? তোমার মাথার উপর কোনো ছায়া নেই। কোনো ক্ষতি হলে নিজের জীবন নিয়ে কি ভয় ডর নেই নাকি? আছে, তবে আমি কারো বাড়িতে আশ্রিতা হয়ে থাকতে চাই না। ওকে ফাইন, তুমি আমাদের বাড়িতে ভাড়া দিয়ে থেকো, তবুও আমার সাথে আমার বাড়ি আসো। এই মুহূর্তে তুমি একা একটা মেয়ে, এত বড় শহরে থাকতে পারবে না। জীবন অত সহজ না যতটা তুমি ভাবছো। মানুষ তোমার জীবনে আসবে, তোমাকে বোঝাবে তুমি তাদের জীবনে সবচেয়ে মূল্যবান কেউ, তারপর একটা সময় তোমাকে ছন্নছাড়া করে দিয়ে যাবে। আদ্রিকার কথা গভীর চিন্তায় ফেলে দিল মীরাকে। কিয়ৎক্ষণের জন্য মীরার কাছে মনে হচ্ছে আদ্রিকার সাথে তার বাড়ি যাওয়াই শ্রেয়। সে তো আর ওইখানে ফ্রি থাকবে না, ভাড়া দিয়েই থাকবে। ছোটোখাটো একটা জব খুঁজবে সে। আমি যাব, তবে ওখানে থাকলে আমি আমার বাসার ভাড়া দেব। মানা করবেন না দয়া করে। আদ্রিকা হাসল। মীরাকে বলল, আচ্ছা, আমি তোমাকে অন্য জামা দিয়ে যাচ্ছি। হাসপাতালের এই জামাটা খুলে ওটা পরে নাও। বলে বেরিয়ে গেল আদ্রিকা। এতক্ষণ চুপ করে থাকা বাকি সদস্য আদ্রিকার পিছে পিছে বের হলো। তাদের যেতে মীরা নিজের চিন্তায় ডুব দিল। নতুন এক বাড়ি যাচ্ছে, সেখানে কি করে মানিয়ে নেবে নিজেকে? ওখানে মানুষরা কেমন হবে? কেউ যদি তাকে পছন্দ না করে, তবে সে যাবে কোথায়? শুধুমাত্র নিজের নিরাপত্তার জন্য সে আদ্রিকার সাথে যেতে রাজি হয়েছে, নয়তো সে কখনোই যেত না। অচেনা একটা মেয়েকে নিজের বাসায় থাকতে বলা কি উচিত হয়েছে তোর আদ্রিকা? আদ্রিকা প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে তাকালো। হাতে জামা তুলতে তুলতে বলল, হ্যাঁ হয়েছে। কেন? মেয়েটা তোর পূর্ব পরিচিতও না, তবে কেন এত দরদ দেখাচ্ছিস রাস্তার মেয়েকে? বহুরূপীও তো হতে পারে। বান্ধবীর কথায় নাক মুখ কুঁচকে গেল আদ্রিকার। চবর্গীয় উচ্চারণ করে বলে, মেয়েটা আমার চেনা জানা না হলেও ওর কথা শুনে যা বুঝলাম ও অনেক অসহায়। ওর যাওয়ার কোনো জায়গা নেই। আমি ওকে বাসা দিয়ে যদি সাহায্য করে পুণ্য কামাতে পারি, তবে সাহায্য করতে সমস্যা কোথায়? এমনিতেও আমাদের বাড়ির ভাড়াটিয়েরা গত মাসে বাসা ছেড়ে দিয়েছে। একটা ফ্ল্যাট 1 মাস ধরে পড়ে আছে। কথাগুলো বলে আদ্রিকা সবাইকে ঠেলে কেবিনের ভিতরে প্রবেশ করলো। সবাই চোয়াল হা করে তাকিয়ে আছে আদ্রিকার পানে। আদ্রিকার এই রূপ যেন কারোরই হজম হচ্ছে না। মানুষের প্রতি এত দরদ আদ্রিকার কোনো কালই ছিল না। আচমকা আশ্রয়হীন মীরাকে দেখে তার কি হলো কে জানে। আদ্রিকা কেবিনে প্রবেশ করে মীরাকে তারা দেখে বলল, মীরা দ্রুত ফ্রেশ হও,
এই জামা ধরো, আজ বাড়িতে আমার বড় ভাই আসবে। যদি বাড়ি দ্রুত না যেতে পারি তবে আমার কপালে শনি আছে বলে হাসতে লাগলো আদ্রিকা। মীরা জোরপূর্বক হেসে জামা হাতে নিয়ে ফ্রেশ হতে গেল। গাড়ি টেনে গতিতে এসে থামলো বিলাসবহুল এক বাড়ির সামনে। বাড়ির ঠিক সামনের দরজায় নেম প্লেটে আঁকা বাঁকা ভাবে লেখা হুমায়ুন মঞ্জিল জলজল করছে। মীরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। বারবার তার বুক ছিঁড়ে বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস। তার নতুন জীবনের সূচনা বোধহয় এখান থেকে শুরু। এই বাড়ি থেকে শুরু হবে তার জীবনের সংগ্রাম। এই বাড়ির মানুষরা কি তাকে আদৌ মেনে নেবে? তাদের কাছে তো সে নিতান্ত এক রাস্তার মেয়ে। আদ্রিকার বেশভূষা দেখে সে যতটা বুঝলো আদ্রিকা বেশ বড়লোক পরিবারের মেয়ে। আদ্রিকার স্ট্যাটাসের সাথে তো তার যায় না। তবে কেন আদ্রিকা তাকে এই বাড়িতে নিয়ে এলো? হুট করে কেউই এক অচেনা মেয়েকে বাড়ি নিয়ে আসে না, কিন্তু আদ্রিকা এসেছে। এর পিছনে কি কোনো রহস্য আছে, নাকি সে মানবদরদি বলে তাকে সাহায্য করেছে? হতেও পারে আদ্রিকা মানবতার খাতিরে তাকে এখানে এনেছে। মীরা বের হও, এসে পড়েছে আমরা। আদ্রিকা মীরাকে বের হতে বলে চলে গেল ভিতরে। মীরা মন্থর পায়ে টলমল করে বেরিয়ে এলো গাড়ি থেকে। ভেতরে যেতে ভীষণ অস্বস্তি হচ্ছে তার। আদ্রিকা তাকে এইভাবে রেখে গেল কেন? তার তো মনে হয় না অস্বস্তিতে বাড়ির মাটিতেও পা পড়বে। অস্বস্তি কাকে বলে তা আজ মীরা ক্ষণে ক্ষণে টের পাচ্ছে। তাকে ভিতরে যেতে বলে সবাই চলে গিয়েছে, তবে কেউ তাকে সাথে করে নিয়ে গেল না কেন? যদি এইভাবে একাই ফেলে যেত তবে আসতে বলেছিল কেন? আদ্রিকার উপর কিঞ্চিত অভিমান জমল মীরার। গৃহে প্রবেশ করবে নাকি ভেবে শেষ অবধি গৃহের মাটিতে পা রাখল। শরীর কাঁপুনি দিয়ে উঠল মীরার। এখন থেকে সেও এখানেই থাকবে। এখানে সে নিজের নতুন জীবনের সূচনা করবে। প্রয়োজন জিনিস কিনতে হবে মীরার, তবে টাকা। তপ্ত শ্বাস ফেলল মীরা। বড় বড় মুখ করে ভাড়ার কথা ঠিকই বলে দিয়েছে, তবে এখন সে টাকা পাবে কোথায়? না আছে চাকরি, আর না আছে সেই 50,000 টাকা। শূন্য হাতে এখন সে কি করবে ভেবে কুল পাচ্ছে না। বাড়িতে প্রবেশ করার পর মীরা লক্ষ্য করলো বাড়িটি বাইরে থেকে যতটা আকর্ষণীয়, ভিতর থেকে তার চেয়ে বেশ আকর্ষণীয়, পরিপাটি ও মনোমুগ্ধকর। মীরা প্রথমে ভেবেছিল ভিতর দিক থেকে সাধারণ ডুপ্লেক্স বাড়ির মতো হবে, তবে না, এটি ভিতর থেকে কয়েকটা ফ্ল্যাটের মতো বিভক্ত। মীরা বুঝতে পারল না কোথায় যাবে, কি করবে। তখনই হন্তদন্ত করে সিঁড়ি থেকে নেমে এলো আদ্রিকা। ভাবভঙ্গিতে তার চিন্তিত। মীরা সন্নিকটে এসে ব্যথাতুর দৃষ্টিতে চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও মীরা। আমার ভাই এতদিন পরে দেশে ফিরেছে, তাই একটু বেশি উত্তেজিত ছিলাম। তোমাকে সাথে করে নিতে পারিনি, তবে আমার বন্ধুদের তো বলেছিলাম তোমাকে সাথে করে নিয়ে আসতে। পর মুহূর্তে তেজপূর্ণ দৃষ্টিতে চেয়ে ঝাঁজ মিশ্রিত গলায় বলে, ফাজিলগুলো জেনে বুঝে তোমাকে একা রেখে দিয়েছে। সব কটাকে আজ উচিত শিক্ষা দেব। মীরা মিহি হাসলো। আদ্রিকার মীরার হাত শক্ত করে বলল, এইখানের কর্নারে ফ্ল্যাটটা বাদে সবগুলোতেই ভাড়াটিয়ে থাকে। এর উপরে আমাদের বাসা। আমাদের পরিবারটা অনেক বড়, যৌথ পরিবার যাকে বলে। মীরা নিশ্চুপ থেকে শুনে গেল আদ্রিকার প্রতিটা কথা। আদ্রিকা হাত ধরে তাকে বাড়ির ভিতর নিয়ে গেল। এমন সুষ্ঠুভাবে বাসা বানানোর পরিকল্পনা সবার মাথায় আসে না। মীরা বাড়িটা দেখে মুগ্ধ হলো। সব কিছু পরিপাটি করে রাখা। এইটা ফ্ল্যাট হলেও বেশ বড় জায়গা জুড়ে রয়েছে। দরজা দিয়ে প্রবেশ করতে হলরুম পড়ে। সবাইকে সোফায় বসে গল্প করতে দেখে মীরা অপ্রস্তুত হয়ে গেল। তার হাত পা কাঁপছে মানুষগুলোকে দেখে। হয়তো নতুন পরিবেশে আসার জন্য তার মধ্যে ভয় কাজ করছে। হ্যাঁ, তাই হবে হয়তো। মীরা শুকনো ঢোক গিলে আদ্রিকার দিকে তাকালো। সে হাসি মুখে মীরাকে নিয়ে বাসায় প্রবেশ করলো। সবার নজর প্রথমে মীরার দিকে না পড়লেও যখন পড়লো সবার সোয়াল হা হয়ে গেল মীরাকে দেখে। সেটা মীরার বুঝতে বেশি বেগ পেতে হয়নি। অপ্রস্তুত ভঙ্গিতে আদ্রিকার পানে নজর দিল। আদ্রিকা তার দিকে তাকিয়ে ইশারায় ভয় না পাওয়ার জন্য আশ্বাস দিয়ে ঠোঁটে হাসি রেখা ফুটিয়ে বলল, তোমরা এইভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? এক মাঝবয়সী মহিলা গম্ভীর স্বরে বলে ওঠেন, ওকে আদ্রিকা। মীরা মীরার দিকে ইশারা করে বলল, আদ্রিকা। আমি ওর নাম জানি না, কে ও? আদ্রিকা কোনো ভাবান্তর ছাড়া জবাব দিল, ও তো আমার এক অনলাইন বান্ধবী। ও পড়ালেখার জন্য ঢাকায় এসেছে। এখানে ওর থাকার জন্য কেউ নেই, তাই আমি বলেছি আমার বাসায় থাকতে। মুহূর্তে মাঝবয়সী মহিলার মুখশ্রী থেকে গম্ভীর ভাবটা উবে গেল। হাসি মুখে এগিয়ে এসে বললেন, ও তাই বলো, ভাবছিলাম তুমি কাকে না কাকে নিয়ে এসেছো। বলে মীরার দিকে এক পলক তাকালেন। আপদ মস্তক পর্যবেক্ষণ করে বলেন, তোমার নাম মীরা? মীরা জোরপূর্বক হাসল।
নাজুক স্বরে বলল, জি। মহিলা মনোমুগ্ধকর দৃষ্টিতে চেয়ে বলেন, মাশাল্লাহ, নামটার মতোই সুন্দর তুমি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? এসো, এখানে বসো তুমি। মীরা অপ্রস্তুত হাসলো মহিলার দিকে তাকিয়ে। তিনি মীরার হাত খপ করে ধরে সোফায় জোরপূর্বক বসিয়ে দিয়ে কাউকে আদেশের সুরে বললেন, শাহিদুল, জলদি সবার জন্য চা নিয়ে এসো। বাসায় মেহমান এসেছে, তার জন্য আরেক কাপ চা এনো। মীরা বুঝতে পারল মহিলাটি বাড়ির সহায়তাকারীকে আদেশ করেছেন। নতজানু হয়ে ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল তাকে পর্যবেক্ষণ করে কয়েক জোড়া অচেনা তীক্ষ্ণ দৃষ্টি। নড়ে চড়ে বসল মীরা। মার্জে বেগম অস্থির হয়ে বললেন, মীরা মা, সমস্যা হয়েছে কোনো? মীরা চট জলদি দুপাশে মাথা নাড়িয়ে নত হলো। মার্জে বেগম নিশ্চিন্তে রান্নাঘরে গেলেন। তার যেতে এক গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো মীরার কর্ণকুহরে। নিজের এই ছোট জীবনে সে প্রথমবার ইয়ামিনের কণ্ঠস্বরে প্রেমে পড়েছিল। এই পুরুষটারও কণ্ঠস্বর কেন ইয়ামিনের মতো? তার এই কালো অতীত কি তার পিছে ছাড়বে না কোনো দিন? মীরা আর দৃষ্টিতে তাকালো পুরুষালী কণ্ঠের পুরুষটির দিকে। তিনি মীরার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আদ্রিকা, তোর যে কোনো অনলাইন ফ্রেন্ডও আছে তা মাত্র জানলাম। মীরা ভয়ে ভয়ে ঢোক গেল। তবে কি সে এখন ধরা খেয়ে যাবে যে সে আদ্রিকার বান্ধবী না? সত্য কখনো আড়াল হয় না। যতই মিথ্যা বলা হোক না কেন, সত্য একদিন না একদিন সবাই জানবেই। মীরার মনে কিঞ্চিত ভয় হানা দিল। তারা যদি জানতে পারে সত্যটা, তবে কি তারা তাকে বাড়ি থেকে বের করে দিবে? তখন সে যাবে কোথায়? মীরা ভীতু নয়নে আদ্রিকার দিকে তাকালো। আদ্রিকার মধ্যে কোনো ভাবান্তর নেই। সে সোজাসাপটা বলল, সব কিছু কি তোমাকে বলা যায় নাকি ভাইয়া? আদ্রিক থতমত খেলো। বিরক্ত হয়ে চবর্গীয় উচ্চারণ করে বলে, আমি তোর বড় ভাই, আমাকে বলবি না তো কাকে বলবি? আদ্রিকা উপহাসের সুরে বলল, আচ্ছা মানলাম, তবে মীরার ব্যাপারে জানার তোমার এত কিউরিসিটি কেন? সামথিং রং? আদ্রিকার কথায় আদ্রিক ও মীরা দুজনে অপ্রস্তুত হয়ে পড়ে। আদ্রিক ইতস্তত হয়ে উঠে দাঁড়ায়। কর্কশ গলায় বলে, ফাজিল, বড় ভাইয়ের সাথে কেউ উপহাস করে? আদ্রিকা উত্তর দিল না। আদ্রিকও এই প্রসঙ্গে কথা না বলে হনহন করে নিজের রুমে চলে যায়। আদ্রিকের যেতেই আদ্রিকার চাচা বলে ওঠেন, আদ্রিকের কথায় মাইন্ড করো না, ও না আসলে এমনই ব্যাপারা ধরনের, মনে নিও না মীরা মা। মীরার মনটা আনন্দে ভরে ওঠে। এই বাড়িতে প্রবেশের পর থেকে সকলে তাকে মীরা মা বলে চলেছে। মাতৃ পিতৃহীন এক মেয়ের কাছে এর থেকে আনন্দের কি হতে পারে যে তাকে কেউ ভালোবাসে, আদর করে মা ডাকছে। মীরা মুচকি হেসে বলল, মনে নেইনি আঙ্কেল? আদ্রিকের চাচা হাসলেন। কিছুটা অভিমানী সুরে বললেন, আঙ্কেল, এখন থেকে যেহেতু এই বাড়িতে থাকবে সেহেতু ওদের সবার মতোই আমাকে কিন্তু বাবা ডাকতে হবে, নয়তো খুব রাগ করব কিন্তু। মীরা চমৎকার হাসলো। আনন্দের চোখ উপসে জল গড়িয়ে পড়ল। সকলে বিস্ময়পূর্ণ দৃষ্টি ফেলল মীরার উপর। আদ্রিকের চাচা অনন্ত হুমায়ুন বললেন, এ কি, কাঁদছো কেন মীরা মা? মীরা তড়িৎ নিজের চোখের পানি মুছে বলল, মা বাবা না থাকায় এত ভালোবেসে কেউ ডাকিনি আমায়, তাই খুশিতে কান্না পেল। মীরার কথায় আরেক দফা অবাক হলো সবাই। অনন্ত হুমায়ুন মীরার মাথায় হাত বুলিয়ে বলেন, আমাকে তুমি তোমার বাবার মতোই ভেবো মীরা মা। কে এই মেয়ে? কোথা থেকে এসেছে? বলতে বলতেই নেমে এলেন এক ব্যক্তি। তার কণ্ঠস্বর অনুসরণ করে সকলে তার দিকে তাকালো। সকলের চেহারা বিস্ময়ে, কৌতূহলে হা হয়ে গেল। হল রুমে পিনপিন নীরবতা। সকলের দৃষ্টি বিস্ময় কৌতূহলপূর্ণ। মীরার ধ্যানে এক ভরাট কণ্ঠস্বর কর্ণ করে পোষালো মীরার, কি হয়েছে? তোমরা এভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? এর আগে দেখনি? আদ্রিকা নির্বিকার ভঙ্গিতে বলে, বড় আব্বু, তুমিও আদ্রিক ভাইয়ের সাথে দেশে এসেছো? আদ্রিকা যাকে বড় আব্বু বলে সম্বোধন করেছে তার দিকে তাকালো মীরা। পূর্ণ দৃষ্টি ফেলল তার উপর। বিস্ময়ে তার চোয়াল হা হয়ে গেছে। সাহিল হুমায়ুনের দৃষ্টি পড়ে সোফায় বসে থাকা মীরার দিকে। এটাকে? মীরার দিকে ইশারা করে বললেন সাহিল হুমায়ুন। আদ্রিকা স্পষ্টভাবে জবাব দিল, আমার বান্ধবী। সাহিল হুমায়ুন এগিয়ে আসতে আসতে বললেন, ওর সাথে কি করে পরিচয় হয়েছে তোমার? অনলাইনে, সোজাসাপটা জবাব দিল আদ্রিকা। একদম নিয়ে ফের বলল, মীরা পুরো তোমার কার্বন কপি বড় আব্বু। আমরা সবাই দেখে অবাক হয়ে গেছিলাম, এতটা মেল থাকে কি করে দুজন অপরিচিত মানুষের মধ্যে। সাহিল আর চোখে মীরার দিকে তাকিয়ে বললেন, পৃথিবীতে একই দেখতে 7 জন মানুষ আছে, তাই অবাক হওয়ার কিছু নেই, স্বাভাবিক। আদ্রিকা ঠোঁট এলিয়ে হেসে বলে, আচ্ছা বাদ দাও, তুমি হঠাৎ দেশে এলে কেন?
প্রায় 19 বছর ধরে বাংলাদেশে আসি না। অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো, কিন্তু কাজের চাপে আসা হয়নি। এখন শুনলাম আদ্রিক আসবে, তাই ওর সাথে দেশে এসে পড়লাম। খুশি হওনি আমি আসায়? আদ্রিকা উৎফুল্ল হয়ে বলে, না, তা কেন হবে? তুমি আসায় আমি খুশি হয়েছি অনেক। ফের বলল, বড় আব্বু কি এনেছো আমাদের জন্য? আদ্রিকার কথা শেষ হতেই সবাই হৈ হৈ করে লাফিয়ে উঠল, অর্থাৎ তাদেরও একই প্রশ্ন। তাদের চিৎকার শুনে আদ্রিক নিজের ঘর থেকে বেরিয়ে এলো। দাঁতে দাঁত চেপে আদ্রিকাকে বলল, কেন, আমি যা দিয়েছি তাতে তোদের হয় না? আরও লাগে? লোভী সবগুলো। আদ্রিকা তেজপূর্ণ দৃষ্টিতে আদ্রিকের দিকে তাকিয়ে রাগী সুরে বলে, তোমার কি? আমি বড় আব্বুকে বলেছি, কথার মাঝে ফোড়ন কাটার স্বভাবটা ঠিক করো। আদ্রিকার কথায় সকলে হেসে উঠল। আদ্রিক প্রত্যুত্তর না করে নিজের ঘরে যেয়ে পুনরায় সশব্দে দরজা লাগিয়ে দিল। আদ্রিকা তা অগ্রাহ্য করে সাহিলের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। সাহিল ঠোঁট এলিয়ে হেসে বলে, তোমাদের সবার জন্য অনেক কিছু এনেছি, কাল দিবনে, এখন অনেক রাত হয়ে গিয়েছে বলে মীরার দিকে ইশারা করে বললেন, এই মেয়েটাকে দেখে টায়ার্ড মনে হচ্ছে, ওকে ওর রুম দেখিয়ে দিয়ে আসো। সাহিলের কথায় আদ্রিক বলল, ও হ্যাঁ মীরা, চলো তোমাকে তোমার ফ্ল্যাটে নিয়ে যাই। তৎক্ষণাৎ মার্জিয়া বেগম সেখানে এসে অস্থির গলায় বলেন, ফ্ল্যাট মানে কি বলছিস তুই আদ্রিকা? মীরা তো ফ্ল্যাটে থাকবে। মীরা বুঝতে পারলো আদ্রিকা ইচ্ছা করে তাকে ফাঁসিয়েছে। মার্জিয়া বেগম অভিমানী চোখে তাকিয়ে কিছু বলার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তা দেখে মীরা অপ্রস্তুত হাসল। মীরা মা, আমাদের বাসায় একটা রুম থাকা সত্ত্বেও তুমি আলাদা থাকবে কেন? সিসি, অতিথি আল্লাহর উপহার, অতিথিকে বেজার করা মানে আল্লাহকে বেজার। এক পা এমনিতে আমার কবরে, এখন অতিথিকে বেজার করে পাপ করতে চাই না আমি। কথায় আছে, মানুষ ফাঁসলে সব দিক থেকে ফাঁসে। ঠিক মীরাও ফেসেছে তো ফেসেছে, সব দিক থেকেই ফেসেছে। মানুষটা যেন মুহূর্তেই তার মায়ের স্থান দখল করে নিয়েছে। চাইলেও তার কথাকে অগ্রাহ্য করে মানা করতে পারছে না, যদি মন খারাপ করে এই ভেবে। অনন্ত হুমায়ুন মার্জিয়া বেগমের কথায় সায় জানিয়ে বলেন, অতিথি মানুষ, আলাদা থাকবে কেন? আমাদের সাথে আমাদের পরিবারের সদস্যদের মতো থাকবে যতদিন এই বাড়িতে আছে। মীরা বিচলিত দৃষ্টিতে তাকালো আদ্রিকার দিকে। আদ্রিকা ঠোঁট প্রসারিত করে হেসে বলে, আমাকে বলে কি লাভ? আমি তো 100 বার একে বলেছিলাম, আমার কথা তো শোনেনি। তোমরাই বলো কিছু। মার্জিয়া বেগম আর অনন্ত হুমায়ুনের জোরাজুরিতে শেষে মীরা রাজি হলো। সাহিল হুমায়ুনের দিকে নজর পড়তেই মীরা তার চোখের কোণে জল দেখতে পেল। সাহিল হুমায়ুন তাকে খেয়াল করে দ্রুত চোখের জল মুছে তড়িৎ গতিতে পা চালিয়ে হলরুম প্রস্থান নিলেন। মীরা এর অর্থ বুঝল না। মার্জিয়া বেগম আর আদ্রিকা মিলে তাকে গেস্ট রুমে নিয়ে গেল। এখন থেকে সে এখানেই থাকবে। মানুষগুলোকে মীরা যতটা খারাপ ভেবেছিল, তারা মীরার কল্পনার চেয়ে বেশি ভালো। তাদের মন ভীষণ ভালো, সহজেই তারা মানুষের সঙ্গে মিশে যায়। আচ্ছা, তার কপালে এত সুখ সইবে তো? যেদিন তারা সত্য শুনবে, সেদিনকে এত ভালো ব্যবহার করতে পারবে? সে ডিভোর্সে জানার পর তাদের প্রতিক্রিয়া কেমন হবে? মীরা ভাবতে পারল না। আদ্রিকার থেকেও এই কথা লুকিয়েছে সে। আদ্রিকাকে সে সত্যটা বলে দিবে, কাউকে সে ধোঁকা দিতে চায় না। বাড়ির সামনে ল্যাম্পপোস্টের মৃদু আলোয় ছেলেটার চেহারা ভেসে উঠল মীরার চোখে। মীরা ভীতু দৃষ্টিতে চেয়ে বলল, আপনি এখানে? ছেলেটা মীরাকে অগ্রাহ্য করে বলল, আমার বাড়ি, আমার ছাদ, আমি থাকবো না তো কে থাকবে? মীরা অপ্রস্তুত হয়ে বলল, আমি ওইভাবে বোঝাতে চাইনি, আপনি আমাকে ভুল বুঝছেন। সমস্যা নেই, আপনি এত রাতে এখানে? ঘুম আসছিল না, তাই ছাদে এলাম। ছাদে এসে চিৎকার করতে নিচ্ছিলেন কেন? মীরা ইতস্তত বোধ করলো খানিকটা। শুকনো ঢোক গিলে বলল, আসলে আপনাকে এত রাতে ছাদে দেখে ভয় পেয়েছিলাম। আদ্রিক শব্দহীন হাসল, বলল, আমি সময় মতো আপনার মুখ না চেপে ধরলে আজ আপনি আমাকে ক্যারেক্টারলেস প্রমাণ করে দিতেন সকলের সামনে, যা একদমই শোভাজনক হতো না। মীরা অপরাধ বোধ করল। অপ্রস্তুত ভঙ্গিতে নতজানু হয়ে বলল, দুঃখিত, আমি সত্যি বুঝতে পারিনি। আদ্রিক বলল, তুমি আদ্রিকার সে অনলাইন বান্ধবী মীরা না? তুমি হয়তোবা আমার ছোটই, যেহেতু আদ্রিকার বান্ধবী তাই তোমাকে আর আপনি করে ডাকলাম না। মীরা অপ্রস্তুত হাসল। আদ্রিক আর চোখে তা দেখল, তারপর ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, আমি তাহলে যাচ্ছি, ঘুম ধরেছে অনেক। বলেই যেতে নিলে আবার কীভাবে পিছে ঘুরে মীরার দিকে তাকিয়ে বলে, ও হ্যাঁ, দাদুর কাছে শুনেছিলাম এই ছাদটা রাতে একটা মেয়ের জন্য নিরাপদ নয়, তাও আবার এমন আগুন সুন্দরী মেয়ের জন্য। আমাদের ফ্যামিলির কোনো মেয়ে এত রাতেই ছাদে আসে না। মীরা
মনে কিঞ্চিত সাহস জুগিয়ে বলল, তো? আদ্রিক আবারও ঘুরে যেতে যেতে বলল, তো কিছুই না, আমি খালি তোমাকে সাবধান করছি। না মানে পরে কিছু হলে আমার দোষ দিতে পারবে না যে আমি তোমাকে অ্যালার্ট করিনি। মীরা ভয়ে ভয়ে ঢোক গেল। আদ্রিক ভাবনা ভাবান্তর ছাড়া হেলে দুলে যেতে লাগলো। আচমকা মীরা দৌড়ে যেয়ে আদ্রিকের হাত শক্ত করে ধরে বলল, ভয় লাগছে আমার, আমাকেও সাথে নিয়ে চলুন। আদ্রিক চমকালো, ভীষণভাবে চমকালো মীরার কর্মকাণ্ডে। পরক্ষণেই মুখ ঘুরিয়ে ঠোঁট প্রসারিত করে হাসলো আদ্রিক। মীরা আদ্রিকে হাত শক্ত করে ধরে ছাদ থেকে নেমে এলো। শব্দবিহীন পায়ে নিজের ঘরের সামনে গেল। ঘরে যেয়ে নিজের কর্মকাণ্ডের জন্য নিজেকে মনে মনে কয়েকটা কড়া কথা শোনালো মীরা। লোকটার হাত ধরলো কেন সে? ইস, তাকে এখন বাজে ভাববে। মীরা চিন্তা হতে লাগলো, লোকটা কি বুঝবে সে কোনো উদ্দেশ্যে হাত ধরেছিল? মীরা মনে মনে ঠিক করলো, কালকে সকাল হতে সে আদ্রিকের ঘরে যেয়ে তাকে সরি বলে আসবে। সে চায় না আদ্রিক মনে তার জন্য কোনো রকম ভুল ধারণা পোষণ করুক। মীরা সকাল হতে নিজের ঘর থেকে বেরিয়ে নিচে গেল। মানুষের বাসায় থাকছে, তাদের সাহায্য না করলে কেমন দেখায় সেই ভেবেই মীরা নিচে নেমেছে। টেবিলে বসে সকলে নাস্তা করছে। মীরা সবার দিকে চোখ বলে এগোতে নিলে চোখ যায় আদ্রিকের দিকে। শ্যামবনের সুঠাম দেহের মোহনীয় পুরুষ এলোমেলো চুলে মথর হয়ে নাস্তা করছে, যেন এই সময় তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নাস্তা করা। মীরা এক পলক আদ্রিকের পানে চেয়ে মার্জে বেগমের নিকট গেল। মার্জে বেগম সবাইকে নাস্তা বেড়ে দিচ্ছিলেন। মীরাকে দেখে চমৎকার হেসে বলেন, সুপ্রভাত মীরা মা, নাস্তা করতে বসে পড়ো চেয়ারে, তোমার জন্যই আদ্রিকা খালি রেখেছে, ঘুমাচ্ছিলে বলে তোমায় আর জ্বালায়নি। মীরা উত্তরের পরিবর্তে শুকনো হাসি দিয়ে আদ্রিকার পাশে বসে। নতুন পরিবেশে, তা আবার অচেনা সব মানুষের মাঝে বসে মীরার নাস্তা খেতে বেশ অস্বস্তি হচ্ছে। না, ইয়ামিনের বাড়িতে তো এমন হয়নি, তবে কি তার পাশে আদ্রিক বসেছে তাই এত অস্বস্তি হচ্ছে? মীরা আর চোখে আদ্রিকের দিকে তাকালো। নাক মুখ কুঁচকে নাস্তা খেয়ে যাচ্ছে। মীরা এক দৃষ্টিতে সেই বিরক্তিকর চাহনির দিকে তাকিয়ে রইল। আকস্মিকভাবে আদ্রিক তাকালো তার দিকে। আদ্রিক বিস্ময়পূর্ণ দৃষ্টিপাত নিক্ষেপ করলো মীরার দিকে। মীরা অপ্রস্তুত হয়ে বসলো। তড়িৎ নিজের দৃষ্টি ফিরিয়ে নিয়ে নাস্তা খেতে ব্যস্ত হয়ে পড়ল। আদ্রিক তা দেখে হাসলো। চেয়ার টেনে মীরার নিকটবর্তী স্থানে এসে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, মীরা ম্যাডাম দেখি আদ্রিক হুমায়ুনকে ঘুরঘুর করে দেখতে অনেক পছন্দ করে, তাই না মীরা ম্যাডাম? আদ্রিকের আকস্মিক কথায় মীরা স্তব্ধ হয়ে গেল। ঘাড় কাত করে আদ্রিকের দিকে তাকালো। আদ্রিক নাস্তা খাচ্ছে, তবে কি তার ভ্রম ছিল? না, হতেই পারে না। মীরার গলায় খাবার আটকে গেল যেন। ভীতু দৃষ্টি ফেললো সবার উপর। সবাই চুপচাপ মাথা নত করে নাস্তা খাচ্ছে, তাই এখানে কারো ধ্যান নেই। আমাদের বাড়িতে খাওয়ার সময় কেউ কথা বলে না, শাহিল আব্বুর জন্য। তিনি খাওয়ার সময় কথা বলা বিশেষ একটা পছন্দ করেন না। মীরা বিস্ফোরিত নয়নে তাকালো আদ্রিকার দিকে। তার মানে ওই কথাটা তাকে আদ্রিকই বলেছে। আদ্রিক তাকে নিয়ে এইসব ভাবে? ছি। মীরা নিজেকে মনে মনে জঘন্য ভাষায় কথা শোনালো। আদ্রিকের দিকে তাকিয়ে বোকা এসে ফিসফিসিয়ে বলে, ও, তবে এইসব আমাকে বলছেন কেন? এমনি মীরা ম্যাডাম। মীরা শুকনো ঢোক গিলল। মীরার মন চাচ্ছে খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়াতে, তবে ভদ্রতার জন্য পারছে না অভদ্রের মতো এই কাজ করতে। নতজানু হয়ে চুপচাপ নাস্তা খেতে লাগলো। আদ্রিক তা দেখে আনমনে হাসলো। এই অপরিচিত মায়াডারে এই বাড়িতে রাখা ঠিক হইব না, ঝাঁজ মিশ্রিত স্বরে চিল্লিয়ে বলে ওঠেন মর্তুজা বেগম। তার নিকটবর্তী সকলে নতজানু হয়ে তার কথা শুনছে। অনন্ত হুমায়ুন সবাইকে এভাবে দমে যেতে দেখে এগিয়ে এসে বলেন, আম্মা, মেয়েটা অসহায়, মেয়েটার পরিবার নেই, ঢাকায় একদম একা। এমতো অবস্থায় যদি আমরা মানুষ হয়ে সাহায্য না করি, তবে সৃষ্টিকর্তা আমাদের উপর অসন্তুষ্ট হবেন। আপনি সৃষ্টিকর্তাকে অসন্তুষ্ট করবেন? দমে গেলেন মর্তুজা বেগম। নাক টেনে বলেন, টিভিতে দেখোস না, এমনি অপরিচিত মাইয়াগুলো বাহানা দিয়ে বাড়িতে ঢুকে পড়ে, সব লুটপাট কইরা নিয়ে যায়গা। মেয়েটার মন অনেক পবিত্র আম্মা, আমি কাল কথা শুনে বুঝেছি। মর্তুজা বেগম ফুঁসে উঠলেন। পান চিবুতে চিবুতে বললেন, দুনিয়ার কতটুকু বুঝোস তুই? কালকে জন্মাইলি মাত্র, আর শিখাইতে আইসোস আমারে? আমি তোরে পেটে ধরছি নাকি তুই আমারে পেটে ধরছোস? অনন্ত হুমায়ুন দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন এখন তার মাকে যদি কিছু বোঝাতে যান তবে লাভের লাভ কিছুই হবে না। উল্টো তিনি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে আহাজারি শুরু করবেন। সেদিনের কথা, জমি নিয়ে ঝামেলা লাগায় তিনি নিজের ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছিলেন সকলের উপর। তারা না শুনলে তিনি পাড়া প্রতিবেশী ডেকে ছেলের বউদের নিয়ে আহাজারি শুরু করে দিয়েছিলেন।
প্রতিবেশীদের খুব কষ্টে বুঝিয়ে শুনিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছিলেন তারা। ওই ঘটনার পর থেকে তার কথার বিরুদ্ধে কেউ যায়নি। পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে খারাপ হতে দেখে চুপ করে থাকা সাহিল হুমায়ুন মুখ খুলেন। সোফা থেকে উঠে মন্থর গলায় বলেন, মা, এরকম ব্যবহার করছেন কেন? মেয়েটাকে দেখে ভালোই মনে হয়েছে, থাকলে তো আর সমস্যা নেই। মর্তুজা বেগম আসলে মুখ ঢেকে ফ্যাস ফ্যাস শব্দ করে কাঁদতে কাঁদতে বললেন, তুই কি বুঝবি? বিয়ে শাদী না করিয়া 19 বছর আগে বিদেশ গেছিলি। গতকাল ফিরলি, এই 19 বছরে কি তোর এই মার কথা একবার মনে পড়ছে? সাহিল হুমায়ুন থতমত খেলেন, অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, এখানে আমার বিয়ের কথা কেন এলো মা? আপনি কি আমার এই বয়সে এসে আমাকে বিয়ে দিতে চাচ্ছেন? সাহিল হুমায়ুনের সন্ধিহান কথায় মর্তুজা বেগম আরও উচ্চ শব্দে কাঁদতে লাগলেন। উপস্থিত সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল মর্তুজা বেগমের দিকে। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলো আদ্রিক, তার পাশে আদ্রিকা। আদ্রিক তড়িঘড়ি করে এগিয়ে এসে বিচলিত কণ্ঠে বলল, দাদু, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? মর্তুজা বেগম কান্নার স্বর উচ্চ করে বললেন, তোর সাহিল আব্বুরে এত কষ্ট কইরা পড়ালেখা করাইলাম, সবার থেকে বেশি ওরে আদর দিলাম, আর ও বেইমানি করলো। কি বেইমানি? এই তো বিয়ে না করে বিদেশ চলে গেল। আমার কষ্ট হয় না বুঝি? প্রতিদিন হাহাকারে বুকটা ফেটে যায়। সাহিল এতদিনে বিয়ে করলে আমার একটা নাতনি থাকতো, ও তোদের সাথে থাকতো। আদ্রিক ইতস্তত বোধ করলো নিজের দাদির কথায়। সকলে অবাক নয়নে তাকিয়ে আছে মর্তুজা বেগমের দিকে। তিনি চাচ্ছেনটা কি? আদ্রিক নড়েচড়ে বলে ওঠে, তুমি কি সাহিল আব্বুর বিয়ে দিতে চাচ্ছ? তা আবার ওনার এই বয়সে আসার পর? মর্তুজা বেগম মুহূর্তেই তেতে উঠলেন, রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন, আমার সাহিল কি দেখতে কোনো অংশে কম নাকি? তোর লোকে দাঁড়াইলে তোরে ওর থেকে বুড়া মনে হবে। আদ্রিক এক ভ্রু কুঁচকে তাকালো মর্তুজা বেগমের দিকে। পরক্ষণে গগন ফাটানো হাসি দিয়ে বলে, ভালো তো। তোমার এই 50 বছরের ছেলের জন্য কি কচি বউ আনবা? না মানে যদি আনো তাহলে তাকে আগে থেকে আম্মু বলার প্রস্তুতি নিব। আদ্রিক, এখানে কোনো সিনেমা চলছে না, গম্ভীর কণ্ঠে বলে ওঠেন আদ্রিকের বাবা আদিল হুমায়ুন। মার্জিয়া বেগম আর চোখে স্বামীর দিকে তাকিয়ে তার হাবভাব বোঝার চেষ্টা করলেন, তবে ব্যর্থ হলেন। আদ্রিক আদিল হুমায়ুনের নিকটবর্তী এসে বলে, সিনেমার ডিরেক্টর দাদু হলে তো একটু আধটু আমারও অ্যাক্টিং করা লাগে। আদ্রিকের কথায় আদিল হুমায়ুন থমথমে দৃষ্টিতে তাকান সাহিলের দিকে। তার গম্ভীর মুখশ্রী ভালো লাগলো না তার। সাহিল হুমায়ুন আদিল হুমায়ুনের দিকে তাকিয়ে মর্তুজা বেগমকে উদ্দেশ্য করে বলেন, মা, আপনার কি মাথা আদৌ ঠিক আছে? এই বয়সে এসে আমি নিজের থেকে কোনো ছোট মেয়ে বিয়ে করতে পারবো না। খালি ছোট কেন, বড় সমবয়সী কোনো মেয়েকেই নাকি? আমি একাই সুখী আছি, দয়া করে আমাকে আবার ফিরে যেতে বাধ্য করো না। মনে রেখো, যদি একবার ফিরে যাই তবে এই বাড়িতে লাশ হয়ে ফিরব। মর্তুজা বেগমের থমথমে মুখমণ্ডল। ভেবেছিলেন ছেলেকে অসুস্থতার বাহানা দিয়ে দেশে এনে গ্রামে তার পরিচিত এক চাষার কন্যার সাথে বিয়ে দিবেন। চাষাকে লক্ষ টাকা দিলে এমনিতে রাজি হতো, কিন্তু তার পরিকল্পনায় পানি ঢেলে চলে গেলেন সাহিল হুমায়ুন। তিনি খুব ভালো করে জানেন সাহিল হুমায়ুন একরোখা মানুষ, যা বলেন তাই করে। একবার ছেলেকে ফিরে পেয়েছেন, আরেকবার হারাতে চান না। সাহিল হুমায়ুন চলে যেতেই সকলে এক এক করে স্থান পরিবর্তন করতে লাগলো। আদ্রিক নিজের দাদির দিকে তাকিয়ে চলে গেল। তিনি তখনও চোয়াল হা করে বসেছিলেন। সবকিছুই তার বোঝার বাইরে ছিল। পড়ালেখা শব্দটা উচ্চারণে সহজ হলেও চলমান রাখাটা একটা মেয়ের জন্য ভীষণ কঠিন। মাতৃপিতৃহীন এক মেয়ের জন্য তো পড়ালেখা চলমান রাখাটা সৌভাগ্য। মীরা আদ্রিকার মুখে নিজের পড়ালেখার কথা শুনে এক প্রকার স্তব্ধ হয়ে গেছিল। সে আবারও পড়ালেখা করতে পারবে, এই সৌভাগ্য আছে তার। পর মুহূর্তে মুখখানি চুপসে গেল। পড়ালেখা করতে গেলে তো অনেক টাকা লাগে, এত টাকা সে পাবে কোথায়? মীরা গোমরা মুখে আদ্রিকার দিকে তাকালো। আদ্রিকা গভীর মনোযোগে ফোনে কিছু দেখতে ব্যস্ত। মীরা ভাঙ্গা ভাঙ্গা গলায় শুধালো, আদ্রিকা আপু। আদ্রিকা মাথা তুলে মীরার দিকে তাকালো। পরক্ষণে ফোনের দিকে তাকিয়ে বলল, বলো। মীরা রাশভারী কণ্ঠে বলল, আমার পড়ালেখা করা সম্ভব না আপু। আদ্রিকা খানিক রাগ দেখিয়ে বলল, এই মেয়ে, তুমি চর চিনো? পড়ালেখা না করলে তোমাকে কেউ চাকরিতে নিবে তোমার মনে হয়? মীরা থমথমে মুখে তাকালো আদ্রিকার দিকে, নতজানু হয়ে বলল, চাকরি না করলে পড়ালেখায় খরচ চালাবো কি করে? কত দূর অবধি পড়েছো তুমি? পুরুষালী গম্ভীর কণ্ঠকে অনুসরণ করে দরজার দিকে তাকালো আদ্রিকা ও মীরা। আদ্রিককে ভ্রুকুচকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেল মীরা। আদ্রিক দরজা পার করে ঘরে প্রবেশ করতে করতে বলল, কতটুকু পড়েছো তুমি? হ্যাঁ, এইচএসসি। থমথমে মুখে জবাব দেয় মীরা।
আদিক খানিক সময় চিন্তা করে বলল, একটা ভালো চাকরি পাওয়ার জন্য অন্তত ভার্সিটিটা কমপ্লিট করতে হয়। তবে তুমি অন্তত আব্বুর স্কুলে জব করতে পারো, পাশাপাশি নিজের অ্যাডমিশন টেস্টের প্রস্তুতিও নিতে পারো। মীরা চিন্তিত বোধ করলো আদ্রিকের কথায়। কিছু বলার জন্য চল হা করতে নিলেই আদ্রিক থামিয়ে দিয়ে বলল, অ্যাডমিশন টেস্টের বই নিয়ে চিন্তা করো না, আপাতত আমি ফিরে আসি, আমি দেখে নিব। আদ্রিকের যেচে পড়ানোর ব্যাপারটা ভালো লাগলো না মীরার। ভদ্রতার খাতিরে তার সাথে অভদ্রতামিও করতে পারছে না। আদ্রিকার দিকে অসহায় চোখে তাকালো আদ্রিকা, ঠোঁট প্রসারিত করে হেসে বলে, দেখেছো মীরা, আদ্রিক ভাইয়া তোমার সব সমস্যার সমাধান করে দিল। কাল তুমি অনন্ত আব্বুর স্কুলে যে চাকরির ব্যাপারটা পাকাপোক্ত করে এসো, কেমন? মীরা প্রত্যুত্তর করার পূর্বে আদ্রিকা হাতের মুঠোয় ফোন শক্ত করে ধরে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার পূর্বে আদ্রিকা ভুলবশত দরজাটা বন্ধ করে দিয়ে গেছে। তা দেখে মীরার ছোট মনে কিঞ্চিত ভয় জমল। সে আর আদ্রিক এক রুমে বন্দি। আদ্রিক মীরার দিকে একবার ভ্রুকুচকে তাকিয়ে দরজার কাছে গেল। দরজার হাতল ধরে টান দিয়ে খোলার চেষ্টা করে ব্যর্থ হলো। মুখ দিয়ে চবর্গে উচ্চারণ করে বলল, শিট। আদ্রিকা মস্ত বড় ভুল করে চলে গেল। মীরা মন্থর গলায় বলল, কি হয়েছে? আদ্রিক মীরার দিকে শান্ত দৃষ্টিপাত রেখে এগিয়ে আসতে আসতে বলল, আদ্রিকা দরজা বন্ধ করে দিয়ে গেছে। এই দরজাটার সমস্যা আছে, বন্ধ করলে লক হয়ে যায়। আদ্রিকের কথায় মীরা আত্মা কেঁপে ওঠে। বিস্ময়পূর্ণ চোখে আদ্রিকের দিকে তাকিয়ে বলে, এখন কি হবে? আদ্রিক মীরার পাশে বসে বলে, অপেক্ষা করতে হবে। মীরা শুকনো ঢুক গেলে জড়সড় হয়ে নিজেকে গুটিয়ে নিল। সে একা একটা মেয়ে কোনো পরপুরুষের সাথে এক রুমে থাকবে কি করে এখন? মীরার ভয় পাওয়া দেখে আদ্রিক বিরক্ত বোধ করলো। মেয়েটা কি তাকে বাজে ছেলে ভাবছে যে একা পেয়ে সে তার সুযোগ নেবে? আদ্রিক ঠোঁটের অর্ধভাগ কামড়ে বলল, ভয় পাচ্ছ কেন মীরা? আমি বাঘ না ভাল্লুক? মীরা আদ্রিকের দিকে তাকিয়ে ভয়ে তটস্থ হয়ে বিড়বিড় করে বলল, তার চেয়ে বেশি কিছু। মীরার বিড়বিড়ে বলা কথা আদ্রিকের কর্ণ করে পৌঁছাতে ঘাড় বাঁকিয়ে হাসল সে। পর মুহূর্তে মীরার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে বলে, আমি তো ডেঞ্জারাস। মীরা দুপাশে মাথা নাড়ল। আদ্রিক দুষ্টু হেসে বলল, তো কি বললে ওই সময়? কই কি কইলাম? আদ্রিক মীরার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, আচ্ছা। মীরা নিজের দৃষ্টি সরিয়ে প্রত্যুত্তর করল, কইছিলাম এই অপরিচিত মায়াডারে বাড়িতে রাখিস না। পোলা মানুষে কি এত কিছু বোঝে? যেখানে মধু সেইখানে মৌমাছি তারা। মর্তুজা বেগমের গগন কাঁপানো চিৎকার শুনে সকলে মস্তক নতজানু হয়ে থ মেরে দাঁড়িয়ে রইল। মীরার হাত পা অবশ হয়ে আসছে। নিজেকে এইভাবে কলঙ্কিত হতে দেখে কি বলবে ভেবে কুল পাচ্ছে না। মীরার বেগতিক অবস্থা দেখে মর্তুজা বেগম কথা শোনানোর আরও সুযোগ পাচ্ছেন। তিনি তর্জনী তাক করে মীরার উদ্দেশ্যে বলে, এই মেয়ে, সত্যি করে কও, তোমরা অতক্ষণ ওই ঘরে কি করতেছিলা? মর্তুজা বেগমের কথায় মীরা হতবাক, নির্বাক, স্তব্ধ দৃষ্টিপাত নিক্ষেপ করে তার উপর। মর্তুজা বেগমের প্রত্যুত্তরে সে কি বলবে ভেবে পেল না। আকস্মিক ফুপিয়ে উঠল সে। সবাই থমথমে মুখে তার দিকে তাকালো। আদ্রিক এতক্ষণ চকিত চেহারায় তাকিয়েছিল মেজের দিকে। নিজের দাদির এই কথা শুনে বলল, ঘরে কি করছিলাম সেটা জানার এত আগ্রহ কেন তোমার? আদ্রিকের কথায় সবাই আরেক দফা হতবাক হয়ে তাকালো তার দিকে। ঘটনা বাড়ির সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। মর্তুজা বেগম মুহূর্তে তেতে উঠলেন, মুখ বাঁকিয়ে বলেন, তয় জানা লাগবো না? তোর জন্য আমাগো সম্মানহানি হইব, আর আমি মাইনা নিমু? আদ্রিক পরপর দুইবার ঘন ঘন নিঃশ্বাস নিল। দাদির প্রত্যেকটা কথা তার ধৈর্যের ভাত ভেঙে দিচ্ছে। তবুও মুখের উপর তর্ক করতে পারছে না, কারণ সেই শিক্ষাটা তার পরিবার থেকে সে পায়নি। আদ্রিককে চুপ থাকতে দেখে মার্জে বেগমে গিয়ে এলেন। আদ্রিকের বাহু ধরে বলেন, আদ্রিক, তুমি কি মীরামার সাথে বাজে কিছু করেছ? আদ্রিক বিস্ফোরিত নয়নে তাকায় নিজের মায়ের দিকে। তার নিজের মা তাকে অবিশ্বাস করছে। যে মা তাকে চোখ বুজে বিশ্বাস করত, আর সেই মা তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে। আদ্রিক এক ঝটকায় মীরার দিকে তাকালো। মীরা সেই কখন থেকে ফুপিয়ে যাচ্ছে। আদ্রিক তটস্থ পায়ে মীরার দিকে এগিয়ে ওর বাহুদয় শক্ত করে চেপে বলল, মীরা, আমি তোমার সাথে বাজে কিছু করেছি? তুমি বলো। মীরা ক্রন্দনত অবস্থায় জবাব দিতে পারল না। আদ্রিককে রাগানোর জন্য তা যথেষ্ট। আদ্রিক মীরাকে পরপর দুবার ঝাঁকিয়ে বলল, এই মেয়ে, আমি তোমাকে কিছু করেছি? যদি মিথ্যা বলো, যা করিনি তা করতে বাধ্য হব। মীরা ভয়ে শব্দ করে কেঁদে উঠল। হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, না, আপনি এমন কিছুই করেননি। মীরার কান্নার স্বর এত বেশি ছিল যে আদ্রিক ছাড়া তার কথা কেউ বুঝতে পারেনি। আদ্রিক মীরাকে ছেড়ে সবার দিকে তাকিয়ে বলে, দেখেছো ও কি বলেছে? আমি ওকে কিছুই করিনি, বিশ্বাস হয়েছে এবার? কারো মুখে রা নেই। আদ্রিক ভ্রু কুঁচকে তাকালো সবার দিকে। সবাই বিস্ময়ের চোখে তাদের দিকে তাকিয়েছে।
মার্জিয়া আদ্দিকের দিকে একবার তাকিয়ে মীরার কাছে এসে বলে, মীরা ঠিক আছো তুমি? মার্জিয়ার কথায় আদ্দিক তার দিকে তাকালো। মার্জিয়ার চোখ ছলছল করছে। আদ্দিক মার্জিয়ার এহেন কথার সারমর্ম বুঝতে পারল না। মুর্তজা বেগম নিজের মতো আহাজারি করছেন। সাহিল হুমায়ুন পরিস্থিতি বুঝতে পেরে বললেন, ভাবি, আপনি বাড়ির ছেলেকে অবিশ্বাস করছেন? মার্জিয়া গম্ভীর স্বরে বলেন, ছেলে বাড়ির হোক বা বাহিরের, ছেলে তো ছেলেই। মীরা স্তব্ধ দৃষ্টিতে তাকালো মার্জিয়ার দিকে। মার্জিয়ার কথার অর্থ বুঝতে পারল না সে। মুর্তজা বেগম মেকি সুরে কান্না করতে করতে বললেন, এই ছেলে আমার সম্মানহানি করে ছাড়বে। মার্জিয়া, আদিল, তোরা কিছু কর, নইলে আমি কিন্তু আত্মহত্যা করুম।